too can learn English. Hello dear viewers and learners. Welcome again to my online English class in my YouTube channel You Too Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। You Too Can Learn English এর আজকের আয়োজনে থাকছে একটি বিশেষ ভার্বের সাথে বিভিন্ন ধরনের প্রিপজিশনের ব্যবহার নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি নো এর যে পাস্ট পার্টিসিপল সেই পাস্ট পার্টিসিপল ভার্বের সাথে বা ফর্মের সাথে আমরা এইখানে যে 6টি প্রিপজিশন দেখছি এই প্রিপজিশনগুলো কখন কোনটিকে কেন ব্যবহার করব এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি এই বিষয়টি পুরোপুরি অবগত হওয়ার জন্য পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবে। সো ডিয়ার স্টুডেন্টস, চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমেই আমরা জানব নন যখন আমরা করব নো ভার্বকে, তখন আমরা কোন ক্ষেত্রে টুটাকে ইউজ করব, তাই না? টি ও টু এই প্রিপজিশনটি আমরা ননের সাথে কখন ব্যবহার করব। তো চলো আমরা একটু কথাটা জেনে নিই কি বলছে এখানে। কারো কাছে কেউ পরিচিত, তার মানে কারো কাছে পরিচিত, তাই না? এই কথাটা বোঝানো হচ্ছে যে কারো কাছে কোনো ব্যক্তি যদি পরিচিত হয় এইরকম বোঝায়, তবে যার কাছে পরিচিত তার পূর্বে টু বসে। অর্থাৎ আমি কারো কাছে পরিচিত, তাহলে আমি যার কাছে পরিচিত ঠিক তার পূর্বে টুটাকে ব্যবহার করব। মূলত অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে নো এর সাথে কিন্তু টুটা আসে না। তাহলে আমরা সাবজেক্ট, তারপরে নো ভার্ব এবং তারপরে যে অবজেক্ট থাকে সেই অবজেক্টের পূর্বে কিন্তু কোনো প্রিপজিশন ব্যবহার করা হয় না। কিন্তু যখন আমরা প্যাসিভ করি তখন অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটাকে যখন আমরা অবজেক্ট করব তার পূর্বে আমরা টু ব্যবহার করব। কোন সেন্সে? তখন কিন্তু প্যাসিভ করলে এই সেন্সটা চলে আসছে যে বর্তমান অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সে যখন অবজেক্ট হয়ে যাচ্ছে এবং যে অবজেক্ট ছিল সে যখন সাবজেক্ট হয়ে যাচ্ছে তখন অর্থটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি একটু উদাহরণগুলো দেখি তাহলে বুঝতে পারবো। যেমন আই নো হিম, মানে আমি তাকে চিনি, এই তো আমাদের অর্থটা এখানে দাঁড়াচ্ছে। তাহলে এখানে নো হচ্ছে আমার ভার্ব, এর সাথে এর এজেন্ট বা সাবজেক্ট হচ্ছে আই এবং হিম হচ্ছে অবজেক্ট। যখন এই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করছি তখন কি হয়ে যাচ্ছে হি, তখন হি তো আর জানে না, তাই না? বরং হি হচ্ছে পরিচিত, এরকম কিছু বোঝাচ্ছে। তারপর আমরা কি করছি, টেন্স অনুসারে একটা বি ভার্ব নিয়ে আসছি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করছি। তাহলে প্রথম সেন্টেন্সের মিনিংটা ছিল যে আই নো মানে আমি চিনি বা আমি জানি, আর হি ইজ নন মানে কি সে হয় জানা, এরকম করলে হবে না তো অর্থটা, তাই না? তাহলে হবে সে হয় পরিচিত। কার কাছে? টু আমার কাছে, তাহলে আই হয়ে গেল কি মি। তাহলে দেখো এই ব্যাপারটা আমাকে একটু খেয়াল করতে হচ্ছে যে যার কাছে পরিচিত অর্থটা কিন্তু তেমনটাই হয়ে যাচ্ছে এবং ঠিক টু প্রিপজিশনটা আমরা বসাবো যার কাছে পরিচিত ঠিক তার পূর্বে। এই কথাটুকু ছাড়া আমরা নন থাকলেই কিন্তু টু বসাবো না। ঠিক আছে? তো তাহলে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। দেখো এখানে বলছে অ্যাক্টিভে বলছে এভরিবডি নোজ ইউ, সবাই তোমাকে চিনে। তাহলে এখানে কি লিখবো আমরা? ইউ আর নন টু এভরিবডি। এইভাবে তাহলে কার কাছে পরিচিত বা তুমি কার কাছে পরিচিত? সবার কাছে। তাহলে এভরিবডির কাছে পরিচিত বুঝে আমরা তার পূর্বে কি বসলাম? টু ইউজ করলাম। একইভাবে আই নো হিম ভেরি ওয়েল, আমি তাকে ভালোই চিনি। তাহলে কি লিখবে জায়গায়? হি ওয়াজ নন টু মি ভেরি ওয়েল। সরি, এটা ছিল পাস্ট টেন্সের। তাহলে আসলে আই নিউ হিম ভেরি ওয়েল মানে
আমি তাকে ভালোই চিনতাম, তাহলে হি ওয়াজ নন টু মি ভেরি ওয়েল, মানে সে আমার কাছে ভালোই পরিচিত ছিল। তো এই হচ্ছে ব্যাপারটি, যে যার কাছে পরিচিত, এরকম সেন্স যদি প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে গ্যাপ হিসাবে আসে, তাহলে আমাকে ভাবতে হবে যে এখানে টু বসাবো নাকি অন্য কিছু বসাবো। তাহলে যার কাছে পরিচিত, সেই অর্থে আমরা কি ব্যবহার করব, ওই যার কাছে পরিচিত তার পূর্বে টু ব্যবহার করব। ঠিক আছে? তো এইটাই। অতএব নন থাকলেই যে আমরা টু বসাবো তা কিন্তু নয়, জাস্ট আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম বিধায় কিন্তু আমরা এটা বুঝে নিলাম। কিন্তু যখন এইভাবে সিঙ্গেল সেন্টেন্স দেওয়া থাকবে, জাস্ট তোমাকে টু ব্যবহার করতে হবে না, অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করতে হবে সেটা জানতে হবে, তাই না? যেমন বললাম যে বাংলাদেশ ইজ নন, তো ধরো এরকম ব্যাপারটা যে বাংলাদেশ ইজ নন আস অ্যাজ আওয়ার মাদারল্যান্ড, তাহলে বাংলাদেশ আমাদের কাছে আমাদের মাতৃভূমি হিসাবে কি পরিচিত। তাহলে এখানে কি ব্যবহার করছি আমরা, টু ব্যবহার করছি, কারণ কাদের কাছে পরিচিত, আমাদের কাছে। তাহলে এখানে আমরা টু ইউজ করলাম, তাহলে প্রিপোজিশনের ব্যবহারটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে? এখন এই সেন্টেন্সটা হু নোজ ইউ, এটা হলো একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? এটা আমার অ্যাক্টিভে রয়েছে, এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, প্যাসিভ করতে হবে এটার। তাহলে প্যাসিভ করতে হলে আমাদের শর্তটা তো মেনটেন করতে হবে, তাই না? এখানে নোজ হচ্ছে আমার ভার্ব, আপাতত এখানে সাবজেক্ট হচ্ছে হু আর অবজেক্ট হচ্ছে ইউ। এখন এই দুটার সাপেক্ষে কিন্তু আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েস করার শর্ত কি, আমরা আগে সেই শর্তটুকু একটু মেনটেন করি, তারপরে ওটাকে আমরা একটু গুছিয়ে করার চেষ্টা করি। ঠিক আছে? তাহলে মনে করো এখানে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে কি লিখলাম, টেন্সনের একটা বি ভার্ব আসলো, আর তারপরে কি আসলো, নন, ফুল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেল। তাহলে যার কাছে পরিচিত তার পূর্বে হচ্ছে টু, এবং যার কাছে পরিচিত যে সাবজেক্ট ছিল তাকে আমরা অবজেক্ট করে দিলাম, হু হয়ে গেল হুম। এটা যদিও পুরো ফুল ইন্টারোগেটিভ হয়নি, আমরা জাস্ট প্যাসিভ করার চেষ্টা করছি বিষয়টাকে বোঝার জন্য। এখন যখন আমরা ইন্টারোগেটিভ করব, আমরা জানি যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে কোথায় বসাতে হয়, শুরুতে বসাতে হয়। তাহলে আমরা তার সাথে প্রিপোজিশন সহ বসিয়ে দিলাম, টু হুম। আর ইন্টারোগেটিভ করার জন্য সাবজেক্টের আগে একটা অতিরিক্ত বি ভার্ব আনতে হয়। তাহলে টু হুম আর ইউ নন। তাহলে দেখো কি দিয়ে শুরু হচ্ছে, টু দিয়ে শুরু হচ্ছে। কিন্তু আমরা হু থাকলেই যে বাই হুম করে থাকি, এই তত্ত্বটা কিন্তু এখানে আনা যাচ্ছে না, কারণ আমার সিস্টেম বলছে এখানে আসলে টু হুম হবে, বাই হুম হবে না। ঠিক আছে? আমরা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছি কিনা, যে হু থাকলে আমরা সরাসরি বাই হুম দেখবো তা নাই, কিন্তু বাইটা কেন আসে আমরা জানি, ভয়েস চেঞ্জ করার জন্য কিন্তু বাইটা আসে, যদি ভার্বের সাথে অন্য কোনো প্রিপোজিশন না বসে। যদি এই ভার্বের সাথে উইথ আসতো তাহলে এখানে উইথ দিয়ে শুরু হতো, এই ভার্বের সাথে যদি ইন আসতো তাহলে এটা ইন দিয়ে শুরু হতো। ঠিক আছে? অতএব ব্যাপারটা হচ্ছে যে আমার ভার্বের সাথে রিলেটেড যে প্রিপোজিশন গুলো, সেই প্রিপোজিশন গুলো যখন পরবর্তী অবজেক্টের পূর্বে বসবে, তখন সেটা যদি অবজেক্টটা ইন্টারোগেটিভ হয়ে থাকে এবং এই অবজেক্টটা যদি একটি ডাব্লিউএস ওয়ার্ড হয়ে থাকে যা দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স নির্দেশ করছে, তখন ডাব্লিউএস ওয়ার্ডটা যেহেতু আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি, অতএব তার সাথে কিন্তু আমরা অবজেক্টটাকে নিয়ে যাব। তাহলে দেখো এটাকে এইভাবেও কখনো কখনো দেখা হচ্ছে, বলতে যদি আমরা টুটাকে সেন্টেন্সের শুরুতে না দিই, তখন এটা হয়ে যাবে হু অথবা হুম আর ইউ নন টু, এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে? তাহলে হু অথবা হুম আর ইউ নন টু, এভাবেও আমরা এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস, তাই না? তাহলে দেখো আমরা এটুকু হলো জাস্ট আমার একটা এক্সাম্পল যে আমরা এভাবে করে থাকি, এটা কারেক্ট সেন্টেন্স নয়, এটা জাস্ট আমি সাজিয়ে জিনিসটাকে করার চেষ্টা করেছি, তোমরা বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। এখানে এখন একটা বিষয় মনে রাখতে হবে যে শুধু ভয়েসের ক্ষেত্রেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় সাবজেক্টকে অবজেক্টে বসাতে উক্ত অবজেক্টের পূর্বে টু বসে, এই ক্ষেত্রে কিন্তু। ঠিক আছে? তো মানে ননের সাথে টু এর ব্যাপারটা যে আলোচনা করছি তখন, অন্যান্য ক্ষেত্রে নয় কিন্তু। আমি জাস্ট যে ক্ষেত্রে আলোচনাটা আনছি আমি সেই ক্ষেত্রের কথাটা বলছি।
এরপর দেখো কি বলা হচ্ছে, আর বাকি প্রিপজিশন গুলো অর্থ অনুসারে এবং বিশেষ ফিচার অর ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করতে ব্যবহার করা হয়। তাহলে সেগুলো হতে পারে সেন্টেন্সের অর্থ প্রকাশের ক্ষেত্রে অন্যান্য বিশেষ, অথবা অন্যান্য বৈশিষ্ট্য বা গুণাবলী প্রকাশের ক্ষেত্রে বসতে পারে। তখন কিন্তু ওটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেমন আমরা টু নিয়ে আসছি, সেই অর্থে কিন্তু আসলে আসে না। ওই প্রিপজিশন গুলো মানে বাকি টু ছাড়া এখানে যে আমরা আরো 5টা প্রিপজিশন পাচ্ছি বা অন্যান্য আরো প্রিপজিশন রয়েছে, আসলে এগুলো মেইনলি দেখানো হয়। তাহলে এই প্রিপজিশন গুলো ভয়েসের সাথে সম্পর্কিত নয়, বরং বিশেষ অর্থ প্রকাশের ক্ষেত্রে সেটা অ্যাক্টিভ ভয়েসেও থাকতে পারে, প্যাসিভ ভয়েসেও থাকতে পারে। এদের কিন্তু কোনো বিশেষ পরিবর্তন হয় না। তবে যখন আমাদের প্রিপজিশনের ইউজ অনুসারে দিবে, গ্যাপ অনুসারে দিবে, যেহেতু আমরা তখন ভয়েস চেঞ্জের কথা ভাববো না, তখন কিন্তু আমাকে বিষয়টাকে খেয়াল করতে হবে যে আমি আসলে কোন প্রিপজিশনটি বসাবো। তো প্রথমে আমরা একটু ভয়েস দিয়ে বুঝবো, তারপরে আমরা গ্যাপ আকারে কিভাবে থাকতে পারে সেটা আমরা বুঝবো। ঠিক আছে? তো দেখো দ্বিতীয় অপশনটি হচ্ছে কি, কখন আমরা নন এর সাথে অ্যাজ বসাই। নন থাকবে এবং এই সেন্টেন্সে একটা প্রিপজিশনাল গ্যাপ থাকবে যেখানে আমাকে অ্যাজ ইউজ করতে হবে, টু ইউজ করা যাবে না। কোন সেন্স? তো এখানে কি বলা হচ্ছে, কোনো কিছু হিসেবে পরিচিত, মানে কোনো কিছু হিসেবে মানে সেটা পেশাগত দিক থেকে হতে পারে, তার দিক থেকে হতে পারে, যেমন হলো শিল্পী, শিক্ষক, পাগল, সৎ মানুষ, এইরকম কেউ যদি কোনো ভাবে কিছু দিয়ে পরিচিত হয়ে থাকে, তাই না, কোনো ব্যাপার দিয়ে পরিচিত হয়ে থাকে, তাই তো, তখন আমরা সেই হিসেবে তাকে পরিচিত, মানে হিসেবে অর্থে তখন আমরা অ্যাজ ব্যবহার করছি, তাই না? আমরা জানি ইংরেজিতে অ্যাজ দ্বারা কোনো কিছু হিসেবে কোনো কিছুকে উপস্থাপন করা, এই অর্থে কিন্তু ব্যবহার করতে হয়। তাহলে এই হিসেবের সেন্স যখন আসবে, তখন আমরা সেই অর্থে কি ইউজ করবো, এখানে অ্যাজ ইউজ করবো। এটা কিন্তু অর্থ অনুসারে আসছে, ঠিক আছে? তো দেখো এখানে আমি কিন্তু অলরেডি একটা অ্যাজ ইউজ করেছি। যেমন অ্যাক্টিভে বলছে আই নো হিম অ্যাজ আ গুড আর্টিস্ট। তাহলে এখানে অ্যাজ মানে হিসেবে, তাই না? তাহলে আমি তাকে একজন ভালো বা দক্ষ শিল্পী হিসেবে জানি বা চিনি। এখন যদি আমাকে এটাকে প্যাসিভ করতে হয়, তাহলে প্যাসিভ করবো আসলে আমি এইটুকু। তাহলে অ্যাজ এ গুড আর্টিস্ট, ওটা নিয়ে তো আমাকে ভাবতে হচ্ছে না। তখন আমি কি লিখেছি, হি ইজ নন টু মি অ্যাজ আ গুড আর্টিস্ট, এভাবে আমরা চিনি। তাহলে এখানে টুটা কেন আসলো, মানে কার কাছে পরিচিত সেই অর্থে আসলো। আর ইয়াসটা কোত্থেকে আসলো, এটা অর্থ অনুসারে আগের সেন্টেন্সে যেমন ছিল এখানেও তেমনই রয়েছে। এটা কিন্তু ভয়েস চেঞ্জের জন্য আসেনি। এখন যদি এই জায়গায় গ্যাপ দিয়ে দেয়, যে সেন্টেন্সটা যদি এরকম থাকে যে হি ইজ নন ড্যাশ আ গুড আর্টিস্ট, তাই তো, এটা যদি এখন দিয়ে দেয়, তাহলে আমি তখন কি করব? তখন কি আমি কি নোন এর সাথে টু জানি, তাই কি আমি এখানে টু বসাবো? আসলে এখানে টু বসানো যাবে না, ঠিক আছে? তো কারণ আমাদের কার কাছে পরিচিত সেরকম অর্থে বোঝাচ্ছে না, বরং সে কি হিসাবে পরিচিত সেটাকে কিন্তু বোঝাচ্ছে। তখন আমরা কি লিখবো, জায়গায় অ্যাজ লিখে দিই, ঠিক আছে? তা এই বিষয়গুলো কিন্তু খুবই সতর্কতার সহিত দেখতে হবে যে প্রিপজিশন ব্যবহার করার সময়, ঠিক আছে? আমি পরবর্তী ভিডিও ক্লাসগুলোতে প্রিপজিশন বিস্তারিত আলোচনা করব, তোমরা অবশ্যই সেই ভিডিও ক্লাসগুলো দেখে নিবে। এতদিন আমি ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, এরপর আমি প্রিপজিশনগুলো নিয়ে আলোচনা করব এবং বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো চলো এবার আমরা বি নম্বরটা দেখি। আসলে ভয়েস নিয়ে আমি এগুলো করবো না, পরবর্তী এইটাকে আমরা একটু প্যাসিভ করে নিই। তাহলে এভরিবডি নোজ ইউ অ্যাজ আ ফুলিশ ম্যান, তাহলে সবাই তোমাকে ফুলিশ ম্যান বলেই জানে। তাহলে একটা প্যাসিভ করার সময় কি করব, ইউ আর নন টু এভরিবডি অ্যাজ আ ফুলিশ ম্যান, তাহলে তুমি সবার কাছে ফুলিশ ম্যান হিসেবেই পরিচিত। তাহলে এখানে কি ব্যবহার করলাম, অ্যাজ, কারণ কি হিসেবে পরিচিত, আর এখানে টু, কার কাছে পরিচিত সেই অর্থে। অতএব স্টুডেন্টস, এইভাবে যদি গ্যাপ থাকে কখনো, এই যে যেটা আমরা দেখলাম, সেই গ্যাপগুলোর ক্ষেত্রে কিন্তু আমাকে বুঝতে হবে যে এখানে টু ব্যবহার করব নাকি আসলে অ্যাজ ইউজ করব। এরকম আরো কিছু উদাহরণ আমরা একটু দেখে নিই, সিঙ্গেল উদাহরণ, প্যাসিভ ভয়েস দিয়ে না। তখন মনে করি এখানে বলছে যে রোজ ইজ নন অ্যাজ দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, তাই না? তারপর মনে করে বললাম যে
jackfruit is known as our national fruit in our country. তাহলে এখানে না দিয়ে as the national fruit, তাই তো, in our country, আমাদের দেশে। তাহলে এই যে আমরা as গুলো ইউজ করেছি, এখানে কিন্তু আমরা to ব্যবহার করিনি। আমরা কিন্তু এই বিষয়গুলো খুবই সতর্কতার সহিত খেয়াল রাখবো, ঠিক আছে তো? এরপর চলো দেখে নিই ননের সাথে ফর কখন ইউজ করব। তাহলে ফরটাও কিন্তু আর প্যাসিভের জন্য আসছে না, বরং কেন আসছে আমরা একটু দেখে নিই। কোনো বিশেষ বৈশিষ্ট্য বা গুণাবলীর, এখানে বৈশিষ্ট্য বা গুণাবলী বলতে আমরা ভার্চু বুঝবো বা গুণ বুঝবো নাকি। তাহলে এইগুলোর জন্য পরিচিত বা বিখ্যাত বোঝাতে, এখানে একটা কথা খেয়াল করতে হবে, ফেমাস ফর বা বিখ্যাতর একটা ব্যাপার থাকে, যে বোঝাতে ননের পরে ফর বসে। তার মানে সে কোন জিনিসটার জন্য ফেমাস বা কোন জিনিসটার জন্য বেশি পরিচিত, সেই বিশেষ গুণাবলী বা বৈশিষ্ট্যের পূর্বে আমরা ফর ইউজ করব। কথাটা আবার ক্লিয়ার হতে হবে যে আগে পড়েছি কোনো কিছু হিসেবে পরিচিত নাকি, আর এখানে বলা হচ্ছে কোনো কিছুর জন্য। এখানে বিশেষ করে আমরা বুঝবো হচ্ছে গুণাবলী, তার চরিত্র বা অ্যাবস্ট্রাক্ট কিছু গুণাবলী যেগুলোর জন্য সে বিখ্যাত। তাহলে যে জিনিসগুলোর জন্য সে বিখ্যাত বা পরিচিত, তার পূর্বে আমরা কি ইউজ করব? ফর ইউজ করব, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এই বিষয়টাকে বুঝবো। প্রথমে আমরা একটা ভয়েসের ব্যাপার দিয়ে আসি, কারণ আমি বারবার বোঝাতে যাচ্ছি যে ভয়েস চেঞ্জ করলেই কিন্তু যে সব আমরা টু ব্যবহার করি সেটা নয়। এখানে আমরা টুটা কেন নিয়ে আসছি, তার সাথে সাথে আমরা ফরটা কেন নিয়ে আসবো সেটাও একসাথে আমরা বুঝে যাবো। তাহলে আই নো হিম ফর হিজ গুড বিহেভিয়ার, তাহলে আমি তার ভালো আচরণের জন্য চিনি। তো এইখানে আমি যে ফরটা ইউজ করলাম সেটা কিন্তু অ্যাক্টিভেই আমরা ইউজ করেছি, তো প্যাসিভও ঠিক ওই রকমই থাকবে, কিন্তু প্যাসিভ করার সময় যেখানে পরিবর্তন হবে সেটা হবে ভয়েস চেঞ্জের জন্য, তাই না? তাহলে লিখবো হি ইজ নন টু মি ফর হিজ গুড বিহেভিয়ার, তার ভালো আচরণের জন্য, তাই না? একইভাবে মনে করে এটা বললাম, এভরিবডি নোজ ইউ ফর ইউর ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস, তাহলে ইউ আর নন টু এভরিবডি, তারপর তো যেটা থাকা সেটা তো সেরকমই থাকবে, তাই না? কারণ এটা তো আর পরিবর্তনীয় নয়, এটা ভয়েসের জন্য পরিবর্তনীয় হচ্ছে না। তাহলে এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা টুটাকে প্যাসিভের জন্য নিয়ে এসেছি, আর এই ফরটাকে এনেছি কিসের জন্য সে পরিচিত বা বিখ্যাত সেই বিষয়টাকে বোঝানোর জন্য। আর এই ক্ষেত্রে আমরা বিশেষ করে ফর ইউজ করব কোন ক্ষেত্রে, যদি সেটা তার বিশেষ চরিত্র, গুণাবলী বা অ্যাবস্ট্রাক্ট কিছু আইডিয়াকে নির্দেশ করে, ঠিক আছে? তো এইভাবে যদি এখন তোমার এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে যে এগুলো মনে করো আমি অ্যাক্টিভ ভয়েসে আর প্যাসিভ ভয়েসে যাচ্ছি না, মনে করো এটা এরকমই থাকলো, এই সেন্টেন্সটাকে এই জায়গায় গ্যাপ দিয়ে দিল, আর এটুকু মনে করো থাকলো না, এখানে এরকম হয়ে গেল যে হি ইজ very well known that he is being a good doctor, তাহলে he is very well known, আমি এটা বাদ দিলাম, তাহলে এইটুকু মনে করে আছে, তাই তো? he is known that he is being a doctor, তাহলে কি বলছে এখানে, যে ডাক্তার হওয়ার জন্য বা ডক্টর হওয়ার জন্য সে বিখ্যাত বা পরিচিত। তাহলে এখানে কি লিখবো আমরা? ফর দিব, কিসের জন্য সে সুপরিচিত, এটা দিলাম। কিন্তু যদি শুধু এইটুকু থাকতো, ব্যাপারটা যদি এরকম থাকতো, তাই না? আমরা দেখো একটা জিনিসের সাথে কিন্তু একটা জিনিস হট করে চেঞ্জ করে দিলে যেন মিক্স করে না পড়ি, ঠিক আছে তো? আমরা যেন কনফিউজ না হয়ে যায়। তাহলে হি ইজ নন ড্যাশ আ গুড ডক্টর, তাহলে হি ইজ নন ড্যাশ গুড ডক্টর, আর হি ইজ এটুকু গ্যাপ রয়েছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। হি ইজ নন ড্যাশ হিজ বিং, তাহলে অ্যাজ হিজ বিং তো আর হবে না, অথবা হি ইজ নন ফর এ গুড ডক্টর, এখানে আবার ফর ব্যবহার করলে হচ্ছে না। তাহলে যেখানে যে অর্থটা আসবে আমাকে কিন্তু সেটা সেই অর্থে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমি কি ইউজ করছি? ফর ইউজ করছি, আর এখানে হিসেবে অর্থে কি ইউজ করছি? অ্যাজ ইউজ করছি। এই যে বললাম কোনো কিছু হিসেবে পরিচিত, বিশেষ করে পেশাগত দিক থেকে বিষয়টাকে নির্দেশ করে, তখন আমরা অ্যাজ ইউজ করি।
আর যখন তার বিশেষ গুণাবলী বা বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করবে তখন আমরা কিন্তু ফর ইউজ করব। ঠিক আছে? এই আর এখানে যেহেতু পেশাগত ব্যাপারটা বোঝালেও সেখানে হওয়া বোঝাচ্ছে, মানে তার চরিত্র ব্যাপারটা এখানে বোঝাচ্ছে কিন্তু। ঠিক আছে? তো এই ব্যাপারগুলোকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো যে আমরা কখন ফর এবং কখন অ্যাজ ইউজ করব। তো আমরা 3টা বুঝলাম, পরবর্তী আরো 3টা বুঝে নিই। চলো এবার বলছে নন এর সাথে উইথ কখন আমরা ইউজ করব, যে আদৌ উইথ হয় কিনা বা উইথ হলে কখন আমরা ব্যবহার করব, তাই না? এখানে 2টা ব্যাপারে আমরা উইথ কে পেয়ে থাকবো ননের সাথে, যদিও সেটা ননের সাথে সরাসরি না, আমরা বলছি টু ছাড়া কিন্তু অন্যান্য যে প্রিপজিশন গুলো আমাদেরকে ব্যবহার করতে হয় সেগুলো আসলে ননের সাথে সরাসরি আসে না। সেগুলো এমন ভাবে দেওয়া হয় সেন্টেন্সে মনে হয় যেন ননের পর বসছে মানে ননের সাথে এসেছে। আসলে এগুলো কেউ কোনোটাই ননের সাথে আসেনি, আমি কিন্তু প্রত্যেকটাই ভয়েস চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। ননের সাথে শুধু টু আসতেছে, বাকি যেগুলো আসছে সেগুলো কিন্তু সবগুলোই পরবর্তী যে ফ্রেজ গুলো আসতেছে বা নাউন গুলো আসতেছে সেগুলোকে যুক্ত করার জন্য, মানে কোন বিশেষ অর্থে যুক্ত করছি তার উপর ডিপেন্ড করে কিন্তু আসছে। কিন্তু এখানে আমি তোমাদের সাথে প্রিপজিশন গুলোকে শেয়ার করছি যাতে তোমরা পরীক্ষার সময় যখন আসবে তখন যেন হট করে ননের সাথে টুটাকে আমরা সব জায়গায় বসিয়ে না দিই, বরং পরবর্তী যে নাউন বা ফ্রেজটা কি নির্দেশ করছে সেটাকে যেন আমরা বুঝে বসাই। ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুর বাহ্যিক বা শারীরিক কোনো বিষয়, এইখানের বিষয়টা খুবই জরুরি, আমরা খেয়াল করব। আমরা কিন্তু নন উইথ এবং ফর এর সাথে কিন্তু মিলে ফেলতে পারি। ফর হচ্ছে তার বিশেষ গুণাবলী, চরিত্র, তাই না, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এই বিষয়গুলোকে খেয়াল করব। আর অ্যাজ বলতে আমরা হিসেবে, তাই না, কোনো কিছু পেশাগত ব্যাপারটা বুঝবো। আর এখানে বলছে বাহ্যিক বা শারীরিক বা হচ্ছে সারাউন্ডিংস, অ্যাপিয়ারেন্স, এই বিষয়গুলো যখন আসবে তখন সেই বিশেষ বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত, কথাটা এরকম হবে, চিহ্নিত করা অর্থে। পরিচিত ওখানে হচ্ছে ফেমাস ফর, বিখ্যাত ছিল, আর এখানে হচ্ছে কি চিহ্নিত করা অর্থে, মানে আমি তাকে কিভাবে চিনি, তাই তো, যে আমি তাকে পিছন থেকে চিনতে পারি কিভাবে, তার হাঁটন চলন বা তার হচ্ছে শারীরিক কোনো দেখাচ্ছে যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে একটু ডিসিপ্লিনের জন্যের সাথে, যেগুলো দিয়ে আমরা সহজে চিনতে পারি। তো এইরকম ব্যাপারগুলো যখন আসবে তখন আমরা কিন্তু উইথ ব্যবহার করবো, মানে কি দিয়ে আমি তাকে চিনছি। ঠিক আছে? তো দেখো বলছে সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুর বাহ্যিক বা শারীরিক কোনো বিশেষ বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা অর্থে নন এর সাথে উইথ বসে। আসলে ননের সাথে উইথ বসে না, মানে ওই সেন্সের ক্ষেত্রে উইথ আসে, কিন্তু আমরা এখানে ননের সাথে বোঝানোর চেষ্টা করছি, কারণ পরীক্ষার সময় যখন আসবে তখন তো ননের পরেই বসবে। তো দেখো এখানে কি বলছে, টু বি নন উইথ, এই ফ্রেজটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করবো যে এটা কখন আমরা ইউজ করি। ইমপ্লাইজ আর ডেসক্রিপশন অফ ফিচার্স অর সারাউন্ডিংস, এই কথাটুকু হলো এখানে গুরুত্বপূর্ণ, যে কি ডেসক্রাইব করে যখন ননের সাথে আমরা উইথ বসাবো। আর ডেসক্রিপশন অফ ফিচার্স অর সারাউন্ডিংস মানে আমার আশেপাশের বিষয়গুলো, মানে আমার শারীরিক অবস্থানগুলো, এই ফিচারগুলো আসলে নির্দেশ করে। আবার বলা হচ্ছে আবার কিছু কিছু প্রিপজিশনাল ফ্রেজ যা উইথ দিয়ে শুরু হয়, তাই তো, যেগুলো উইথ দিয়ে শুরু, তাহলে যেগুলো নন এর পরে বসলে উইথ ব্যবহৃত হবে, কারণ সেগুলো তো ফ্রেজের সাথে আসছে, তাই না, যেমন উইথ সার্টেনটি, উইথ জাস্টিফিকেশন, উইথ সিউরিটি, উইথ ক্লিয়ার কনসেন্স। তাহলে দেখো সবগুলোর সাথে কি উইথ আসছে, অতএব এই ফ্রেজগুলো যখন আমরা ননের পরে বসাবোই তখন কি উইথ দিয়েই তো বসাতে হবে নাকি? তখন আমার মনে হতে পারে যে না, ননের পরে হয়তো উইথ বসে গেছে, আসলে ননের সাথে উইথ বসেনি, বসেছে ওই ফ্রেজটার সাথে। তাই ওই ফ্রেজগুলো থাকলে পরে আমরা কিন্তু সেখানে আবার টু বসাতে যাব না বা ফর বসাতে যাব না। হ্যাঁ, তাহলে এই দুটা বিষয় আমাকে খেয়াল করতে হবে যে উইথ আমরা কখন ইউজ করব। একটা হলো কোনো শারীরিক বা বাহ্যিক বিষয়গুলোকে নির্দেশ করতে, আর একটা হচ্ছে কিছু ফ্রেজ যখন বসবে সেই ফ্রেজের সাথে যখন উইথ আসবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখে নিই, চলো। যেমন হচ্ছে আই নো হিম উইথ হিজ গ্রেভ ভয়েস, তাই তো, তার একটা যে মোটা গলা বা গভীর যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর দিয়ে আমি তাকে চিনি। তাহলে আমার এরকম কি হবে, হি ইজ নন টু মি উইথ হিজ গ্রেভ ভয়েস। তাহলে দেখো এই টুটা তো আমাদের প্যাসিভের জন্য এসেছে, আমি এটা বারবার নিয়ে আসছি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য, আর এটা এসেছে কিন্তু প্যাসিভ ভয়েসের জন্য না, বা উইথ এই ননের সাথে নয়। তাহলে এটা এসেছে এখানে যে ফ্রেজটা ছিল যেটা বোঝানোর দরকার সেই বোঝানোটাই অ্যাক্টিভেও যা ছিল আমার প্যাসিভেও তাই হবে। অর্থাৎ প্যাসিভ হলেই যে আমরা মোটামুটি ভয় পেয়ে যাব এমনটা ভাবার কিছু কারণ নেই। একইভাবে দেখো এটা কি বলছে, যে হি ইজ
known to everybody with a short brown hair. তার এই শর্ট ব্রাউন হেয়ারের দ্বারাই কিন্তু সে সবার কাছে পরিচিত। এই সেন্সটা কিন্তু নির্দেশ করছে। অতএব কার কাছে পরিচিত তার পূর্বে টু, আর কি দিয়ে পরিচিত তার ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে উইথ। পরবর্তীগুলো একটু দেখে নিই, হ্যাঁ সুবিধা হবে। তাহলে দেখো, উই নো দ্য ম্যাটার উইথ প্রপার জাস্টিফিকেশন। এই যে উইথ প্রপার জাস্টিফিকেশন, তাহলে উইথটা কোত্থেকে আসলো? এই প্রপার জাস্টিফিকেশনের কারণেই কিন্তু আসলো, তাই না? তাহলে আমরা কি লিখবো এই জায়গায়? দ্য ম্যাটার ইজ known to us with proper justification, তাই তো? তাহলে উইথটা কোত্থেকে আসলো? প্রিপজিশনটা এসেছে হচ্ছে নন এর সাথে নয়, বরং উইথ প্রপার জাস্টিফিকেশন এই ফ্রেজটা একসাথে বসে গেছে, তাই তো? বা প্রপার জাস্টিফিকেশন এই ফ্রেজটাকে আমরা সেন্টেন্সের সাথে যুক্ত করতে উইথটাকে ব্যবহার করেছি, তারা বা দিয়ে অর্থে। এরকম দেখো, লিটল ইজ নন উইথ সার্টেনটি অ্যাবাউট শেক্সপিয়ারস বার্থ। তাহলে এখানে যদি গ্যাপ দিয়ে দেয় তাহলে উইথ সার্টেনটি আছে, তাই তো? লিটল ইজ নন মানে খুব নিশ্চয়তা দিয়ে খুব কমই জানা যাচ্ছে, তখন আমরা কি ব্যবহার করছি? এখানে উইথ ব্যবহার করছি। তো এই যে সেন্স গুলো নিয়ে আসছে আমি, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। আবার দেখো এখানে অ্যাবাউট রয়েছে, এখন যদি এখানে উইথ সার্টেনটি বাদ দিয়ে লিটল ইজ নন ড্যাশ শেক্সপিয়ারস বার্থ, তখন কিন্তু আবার অ্যাবাউট বসে যাচ্ছে। কে কিভাবে পরিচিত কি, তাহলে ননের ব্যাপারটা আমাকে ক্লিয়ার হতে হচ্ছে, যে শর্ট করে আমরা যেন ননের পরে টু বসাই না বা ফর বসাই না, এরকম আমাকে অর্থের সাথে ক্লিয়ার অবস্থানটা বুঝে নিয়ে আমাকে কিন্তু উইথ হোক, টু হোক, ফর হোক, অ্যাবাউট হোক, বাই হোক ইত্যাদি বসাতে হতে পারে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো উইথটা আমরা কখন ব্যবহার করব। এরপর আমরা চলে যাই বাই এর ব্যবহারটার ক্ষেত্রে। এটা হচ্ছে 5 নম্বর। বাই আমরা কখন ইউজ করব? দেখো, কোনো ব্যক্তির কোনো বিশেষ নাম বা পরিচিতি বা পেশা অথবা কোনো ব্যক্তির দ্বারা পরিচয় করানো বা পরিচিত হওয়া, এই কথাটা খেয়াল করব। তার বিশেষ কোনো নাম আছে, তারপরে তার বিশেষ কোনো পরিচিতি আছে, অথবা তার কোনো পেশা রয়েছে যার দ্বারা পরিচিত, অথবা কোনো ব্যক্তির দ্বারা পরিচিত, মানে সে নিজে পরিচিত হয়নি, কারো দ্বারা পরিচিত হয়েছে, এরকম। তাহলে দ্বারা পরিচয় করানো বা পরিচিত হওয়ার ক্ষেত্রে ননের পরে বাই বসে, তাই তো? বাই দ্বারা উক্ত নাম বা পরিচিতি বা ব্যক্তির কথা উল্লেখ করা হয়, তাহলে বাই বসায়, তারপরে ওই যে সে কি নামে পরিচিত বা কি হিসাবে পরিচিত বা কোন ব্যক্তির মাধ্যমে সে পরিচিত, এগুলোর দ্বারা কিন্তু আমরা প্রকাশ করছি। ঠিক আছে? তো দেখো, আমরা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। আই নো হিম বাই হিজ প্রফেশন। তাহলে আমি তার পেশার দ্বারাই তাকে আমি চিনি। তাহলে কি হচ্ছে এখানে? যে হি ইজ নন টু মি বাই হিজ প্রফেশন। তাহলে তার প্রফেশনের দ্বারাই কিন্তু আমি তাকে চিনছি। তাহলে এখানে বসেছে বাই, আর কার কাছে পরিচিত তার পূর্বে টু বসিয়েছি। একইভাবে দেখো, উই নো আ ম্যান বাই দ্য কোম্পানি হি কিপস। তার মানে কি লিখছি আমরা এখানে? এ ম্যান ইজ নন টু আস বাই দ্য কোম্পানি হি কিপস। তাহলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, তাই না? তো এখানে এই টু আসটা মনে করো অনেক সময় উল্লেখ থাকে না, যেটা আমরা প্রভার্বে পাই আর কি। তাহলে এখানে হচ্ছে a man is known by the company he keeps। তাহলে যে ধরনের কোম্পানির মাধ্যমে বা যাদের মাধ্যমে সে পরিচিত হয়েছে, যাদের মাধ্যমে বললাম, তাই না? তখন আমরা কিন্তু বাই বসাচ্ছি। একইভাবে দেখো, যদি আমরা এটার প্যাসিভ করি, তখন কি হচ্ছে? যে আই am known to her। আমি তার কাছে পরিচিত কিভাবে? বাই মাই নিকনেম মিয়া। মিয়া নামে আমার যে নিকনেম আছে সেই নামেই আমি তার কাছে পরিচিত। তাহলে এরকম নিকনেম বা অন্য কোনো নাম দিয়ে যদি নির্দেশ করে সেক্ষেত্রে আমরা বাই বসাবো, আর যার কাছে পরিচিত তার পূর্বে টু বসাবো। এখন যদি যার কাছে পরিচিত সেই সেন্সটা না দেওয়া হয়, তাই না, তখন আমরা কি করব? বললাম বাংলাদেশ ইজ ড্যাশ সোনার
টার্ম বলি, ফ্রেজ না বলি। সোনার বাংলা এই টার্মেই কিন্তু বাংলাদেশ পরিচিত নাকি? তাহলে বাই দ্য টার্ম বাই ইউজ করলাম। এখন যদি বাই দ্য টার্ম ইউজ করা না হতো, যদি এরকম হতো সেন্সটা, বাংলাদেশ ইজ নন সোনার বাংলা, তাহলে বাংলাদেশ কি হিসেবে পরিচিত? সোনার বাংলা। তখন আমরা কি লিখতাম? বাংলাদেশ ইজ নন অ্যাজ সোনার বাংলা। ঠিক আছে, এখন যদি আমরা বলতাম বাংলাদেশ ইজ নন ইটস 9 months bloody war of independence, তাহলে তার 9 মাস ব্যাপী যে যুদ্ধ হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তাই তো, তার জন্য পরিচিত। আমরা কি লিখবে জায়গায়? ফর লিখব, বাংলাদেশ ইজ নন ফর ইটস, এইভাবে। তাহলে দেখো এই যে ব্যাপারগুলো, এই অর্থগত ব্যাপারগুলো আমাকে কিন্তু খেয়াল করতে হবে। জাস্ট এগুলো আমি এমনি আপাতত ব্যবহার করলাম, তোমরা একটু বিষয়টাকে বুঝে নিবে। হ্যাঁ, ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পারছো যে আসলে প্রিপজিশন গুলো কিসের জন্য? ননের জন্য আসছে না, অধিকাংশ ক্ষেত্রে আসছে হচ্ছে পরবর্তী ফ্রেজটাকে আমরা কিভাবে যুক্ত করছি বা কোন অর্থে যুক্ত করছি। এবার ইনের ব্যাপারটা চলে আসি। কোনো কোনো ইনটাকেও দেখা যায়। দেখো, কোনো অবস্থানে বা জায়গায়, কোনো অবস্থানে বা জায়গায় কারো পরিচিতি নির্দেশ করতে ননের পরে ব্যবহৃত ওই স্থানের পূর্বে কি ব্যবহার করছে? ইন ব্যবহার করা হচ্ছে। এখানে ইন প্রকৃতপক্ষে ননের সাথে আসে না, এটা তো আমরা আগে বলেছি। তাহলে কোন জায়গায় পরিচিত, কারো কাছে নয়, কোন জায়গায়, সবার কাছে, তাই না? তাহলে আমরা কার কাছে পরিচিত সেটা বলছি না, কিন্তু কোন জায়গাতে সে পরিচিত সেটা নির্দেশ করছে। তখন আমরা কি করছি? তার পূর্বে, মানে যে জায়গা, তার পূর্বে কি বসাচ্ছি? ইন বসাচ্ছি। যেমন দ্য ম্যান ইজ ওয়েল নন ইন হিজ টাউন, বললাম তার শহরে সে অনেক সুখ্যাতি আছে তার, বা সুপরিচিত। দ্য ইস্যু ইজ নট নন ইন দিস এরিয়া, বলছে এই এলাকাতে এই ইস্যুটা কারো জানা নেই বা কারো কাছে পরিচিত নয়। বলছে হি ওয়াজ ওয়েল নন ইন হিজ অফিস, সে তার অফিসে বেশ সুপরিচিত, তাই না? সবাই তাকে মানে, জানে, ইত্যাদি। দ্য ফুড ইজ নট নন ইন মোস্ট অফ দ্য রেস্টুরেন্টস অফ আওয়ার টাউন, যে খাবারের কথা তুমি বলছো ওই খাবারের কথা আমাদের শহরের রেস্টুরেন্টের মানে কেউই জানে না, অধিকাংশ। তার মোস্ট অফ দ্য রেস্টুরেন্টস ইজ নট নন, তাই তো, পরিচিত নয়। কোথায় নয়? রেস্টুরেন্ট গুলোতে। তাহলে দ্য ফুড ইজ নট নন ইন মোস্ট অফ দ্য রেস্টুরেন্টস অফ আওয়ার টাউন, তাহলে আমাদের শহরের অধিকাংশ রেস্টুরেন্টের এই বিষয়টা জানা নেই, তাই তো। যাক, আর একটু উদাহরণ বাকি রয়েছে, একটু পরে ফেলে দেখো। ফিউ ডিকেডস অ্যাগো মোবাইল ফোন ওয়াজ নট পপুলারলি নন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এত পরিচিত ছিল না, বা এত পপুলারলি পরিচিত ছিল না, তাই না? তাহলে দেখো এই শর্ট টেস্টটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, কোথায় কোন প্রিপজিশন বসাবো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, সবাই একটু করার চেষ্টা করো। প্রথমে 2 মিনিট একটু তোমরা নিজেরা করার চেষ্টা করো, আমি তারপর সমাধানটা দিয়ে দিচ্ছি। আর যখন করবে তোমরা অর্থটা বুঝে করবে, ঠিক আছে? তাহলে ভিডিওটা একটু স্টপ করে দাও এখনই, দিয়ে তারপরে আনসার গুলো দিয়ে দিব, তোমরা সেগুলোর সাথে মিলিয়ে নেবে। তাহলে গ্যাপ গুলোতে তোমাদের কি কি সমাধান আসতে পারে সেগুলো বসায় ফেলো, তারপরে আমি এই সমাধানগুলো মিলিয়ে নেওয়ার জন্য আমি আনসার গুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে আমরা বসাবো কি, মিস্টার সোলাইমান ইজ নন আস, নন আস মানে আমাদের কাছে পরিচিত, তাহলে এখানে কি হবে? ট্রু হবে। কি হিসেবে পরিচিত? অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ লোক হিসেবে পরিচিত। এন্ড অলসো ড্যাশ ইজ অ্যামিকেবল বিহেভিয়ার, তার যে বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য, হিসেবে তো নয়, তাই না? ফর হচ্ছে, তাহলে আমরা এখানে বসালাম হচ্ছে টু এই সেন্টেন্সের ক্ষেত্রে, এখানে বসালাম হচ্ছে অ্যাজ, আর এখানে বসালাম হচ্ছে ফর। এরপর কি হচ্ছে? হিজ লিটল ডটার ইজ ভেরি বিউটিফুল এন্ড মোস্টলি নন হার ব্রাউন আইস, ওই যে ফিজিক্যাল কোনো ব্যাপার দিয়ে হলে তখন কি লিখবো আমরা? ওই হি ইজ নন হার স্কুল ড্যাশ দ্য নেম অফ টুনটুনি, সে তার স্কুলে পরিচিত নাকি? ইন হার স্কুল কি নাম দিয়ে পরিচিত? বাই দ্য নেম অফ, তাহলে বাই দ্য নেম অফ টুনটুনি। তাই এই হলো আমাদের
সমাধানগুলো। তার মানে আমি যে প্রিপোজিশনগুলো পড়ালাম সেগুলোর সমাধান তোমাদের একটু দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হলো 6টি প্রিপোজিশনের সমাধান, যে ননের সাথে আমরা কখন কোন প্রিপোজিশনটি কোন অর্থে ব্যবহার করব। তাহলে এই প্রিপোজিশনের এই ক্লাসটা জুড়ে আমরা কি বুঝলাম, যে যখন আমরা প্রিপোজিশনের ক্ষেত্রে গ্যাপগুলোকে পূরণ করব, তখন মাথা ঠান্ডা রেখে সেন্টেন্সের মিনিংটাকে বুঝে নিয়ে আমাকে কিন্তু অর্থটাকে ঠিক রেখে, এবং বিশেষ যে কয়টা আমি বিষয় ব্যবহার করলাম এই জায়গায়, বিশেষ করে 6টা প্রিপোজিশনের ক্ষেত্রে 6টা বিষয় বলেছি, সেই বিষয়গুলো কিন্তু বুঝে নিয়ে তোমাকে প্রিপোজিশনগুলো বসাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভিতরে যে কনফিউশনগুলো ছিল সেগুলো দূর হয়ে গেছে। আর আমি যা বোঝানোর চেষ্টা করেছি সেটা তো ক্লিয়ার করার চেষ্টা করেছি আমার সাধ্যমতো। এরপরও যদি তোমাদের কাছে কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই এই ভিডিও ক্লাসের কমেন্টে তোমরা লিখে আমাকে জানাবে যে সমস্যাটি এখনো কোন জায়গাতে রয়েছে। আর যদি এই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যাও। আর এর জন্য তোমাকে করতে হবে কি, সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল বাটন রয়েছে সেই বেল বাটনটাতে প্রেস করে রাখবে। সো স্টুডেন্টস, আজ আর নয়, পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা হবে এই কামনায় শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।